দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করি, বিশেষ বিশেষ বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে আলোচনা করার চেষ্টা করি। আমন্ত্রিত অতিথি যারা থাকেন তারা তাদের মতামত জানান, বিশ্লেষণ করেন বিভিন্ন খবর। আমরা আজ আমাদের সঙ্গে দুজন অতিথি আছে। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি। আছেন নূর আহমেদ বকুল, পলিট ব্যুরো সদস্য, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দেবেন পঙ্কজ দেবনাথ, এমপি, আওয়ামী লীগ নেতা তিনি। আপনাদের দুজনকে আপাতত স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা হাবিবুর রহমান হাবিব, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি নিশ্চয়ই আপনি জানেন যে সারা দেশে বেশ দুর্ভোগের মধ্য দিয়ে মানুষ পথ চলছেন, এবং যেটি কারণ বলা হচ্ছে দুর্ভোগ যারা ঘটিয়েছেন, মূল কারণ সেটি হচ্ছে যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, একই সঙ্গে ভাড়া বাড়ানোর দাবিতে পরিবহন ধর্মঘট ডেকেছেন পরিবহনের শ্রমিক মালিকরা। একটু আপনার কাছে সুনির্দিষ্টভাবে জানতে চাই যে দাম বৃদ্ধির প্রতিবাদ হতেই পারে, সেটি খুবই স্বাভাবিক, একটি গণতান্ত্রিক দেশে প্রতিবাদ থাকবে, কিন্তু এরকম সারা দেশের মানুষকে এভাবে জিম্মি করা কতটা যৌক্তিক বলে আপনি মনে করেন? হাবিবুর রহমান হাবিব। হ্যাঁ, এখানে আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা দেশে দেশে বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সবচেয়ে চালানোর শুভেচ্ছা। আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার ভাই নূর আহমেদ বকুলকে স্বাগতম। আসলে অনেকদিন ধরে আমরা অস্বস্তির মধ্যে আছি, সারা দেশের মানুষ অস্বস্তির মধ্যে আছে। কালকে আবার তার উপরে নতুন করে আবার শুরু হলো। হঠাৎ করে কেরোসিন তেল এবং ডিজেল তেল 15 টাকা বৃদ্ধি করলো। 15 টাকা বৃদ্ধি করা মানে বিশাল ব্যাপার, চিন্তা করা যায় না। তাহলে এই যে লোকগুলো যারা আছে, যারা মানে ধরেন আপনার যারা চাকরি করে বা বিভিন্ন যোগাযোগ করে অথবা যারা কনস্ট্রাকশন করে, তারা কি করবে? কনস্ট্রাকশন যারা করে তারা এই হঠাৎ করে দাম বেড়ে গেল। ধরেন যারা এই যে বিদ্যুতের টাওয়ার লাইন করে, তারা যে রিগ আপনার হয় ওইটা পাইলিং করে আবার তেল দিয়ে, ধরে একজনের কাজ নিয়েছে, তার 15% যখন বেড়ে যায় তখন তার অংশটা কোথায় দাঁড়াবে? সে বালি ক্যারি করবে। হাবিবুর রহমান হাবিব, আমি একটু সুনির্দিষ্টভাবে জানতে চাচ্ছিলাম যে এই যে পরিবহন ধর্মঘট যেটি হচ্ছে, যেটি এখনো চলছে, এইভাবে সারা দেশের মানুষকে জিম্মি করার মানে আপনি আসলে যৌক্তিকতা দেখেন কিনা? প্রতিবাদ তো আমি বলছি প্রতিবাদ তো হতেই পারে, সেটি স্বাভাবিক, গণতান্ত্রিক দেশে আন্দোলন প্রতিবাদ হবে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে খুব বেশি সুনির্দিষ্ট ঘোষণা ছাড়া, সময় না দিয়ে এভাবে পরিবহন ধর্মঘটকে আপনি সমর্থন করেন কিনা? না, এইভাবে পরিবহন ধর্মঘটকে আমি মোটেই সমর্থন করি না। এবং আমি আরো আপনাকে বলি, জি, গতকাল আমার একটা প্রোগ্রাম ছিল আপনার ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে। আমার ছোট ভাইটাকে বললাম চলো যাই, আমাকে নামাই যায়। আমি গাড়িটা বাস টাস পাচ্ছি না, আমার গাড়িটাও ড্রাইভার নাই, বাসে উঠলাম। 25 টাকা ভাড়া, ওখানে ভাড়া নিল 40 টাকা। তাই বললাম কেন রে ভাই 40 টাকা ভাড়া কেন? 25 টাকা ছিল যে ফ্যামিলি থেকে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, তেলের দাম পাচ্ছে। পরিবহন যারা মালিক তাদের তো সমস্যা নেই, বরঞ্চ তারা যদি পার্সেন্টেজে তাদের ওভারের খরচ যদি 5 টাকা বাড়ে, তাহলে তারা সেখানে মিনিমাম 7 টাকা 8 টাকা নেবে, 10 টাকা নেবে। এটা তাদের সমস্যা না। তারা এখন আপাতত জিম্মি করে আপাতত সরকারের কাছ থেকে তারা একটা নিতে চায়। আর এখানে সরকারের যে ব্যাপারটা আমি বলবো যে খোঁড়া কিছু যুক্তি দেখা যাচ্ছে। কালকে আমি একটা টক শো দেখলাম, আমি ওইগুলো দেখে আমার মনে হচ্ছে হবুচন্দ্র আর গবুচন্দ্রের মতো সেই রাজার মতো হলো। হ্যাঁ, পা কি দিয়ে দেখবে, জুতা বানাবো না কি দিয়ে দেখবে, চামড়া দিয়ে ডাকবে। কিভাবে টক শোতে বলে যে পার্শ্ববর্তী দেশে তেলের দাম বেশি, কেরোসিন এবং ডিজেলের দাম বেশি, সেই কারণে আমাদের এখানে দাম বাড়ানো হয়েছে, ওই দেশে চলে না যায়। আপনি বর্ডার গার্ড রেখেছেন কেন? কোন কারণে বর্ডার গার্ড রেখেছেন? অর্থাৎ ভারতে কিন্তু তারা আরো 5% কমিয়েছে, তারা 5 টাকা কমিয়েছে। আরেকটা যুক্তি দেয়, তেলের দাম এখন আন্তর্জাতিক বৃদ্ধি হচ্ছে। তেল যখন এই যে আপনার করোনা কালে মাগনা ছিল, ফ্রি তেল ছিল, ওখান থেকে তেল নিয়ে আসে আরো তারা দিত, ইনসেন্টিভ দিত, এরকম পর্যায়ে চলে গেছে। তো তখন আপনি দাম কমালেন না? আমি স্পষ্ট উদাহরণ দেই, আপনার 2003-4 সালের দিকে তখন তেলের দাম বেড়ে একবারে $145 হয়ে গেল, $45-48 হয়ে গেল। তখনও কিন্তু বিএনপির সময় ডিজেল ছিল 35 থেকে 40 টাকা, পেট্রোল ছিল 50 টাকা, পেট্রোল 50-52 ভিতরে ছিল। অথচ এই করোনাকালের সময় তেলের দাম মাত্র $35, $36, $28 আসতো। তখনও আপনার কেন
তখন আপনার 90 টাকা জি, কেন এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা সমালোচনা হচ্ছে। আমি হাবিবুর রহমান হাবিব, আমি একটু জানতে চাই যে এখন যে ধর্মঘট চলছে, এই যে জি সরকারের আমি বলতে চাই যে, এবং তারা বলে কি যে ইতিপূর্বে অনেক আমরা ভর্তুকি দিয়ে আমরা 30-40 হাজার কোটি টাকা আমরা ভর্তুকি দিয়েছিলাম, সেগুলো সম্বন্ধ করছে তৎকালীন সময়গুলি দিয়ে গেছে। আপনি বাংলা তেল নিয়ে এসে আপনি লাভ করে এখন ওইগুলি আপনি পুরাতে চাচ্ছেন জনগণ। এবং এত অমানবিক সরকার যে করোনাকালীন সময় সবার ধরেন আপনার ইনকাম কমে গেছে। আওয়ামী লীগের কিছু নেতা, আওয়ামী লীগের সব না, গ্রামেগঞ্জে সব না, আওয়ামী লীগের কিছু দুষ্টু ড্রাইভার যারা আছে বা যাদের সুযোগ আছে তাদের প্রচুর ইনকাম পাচ্ছে, তাদের 500 টাকা করে জি, হলেও বুঝতে পেরেছি, আপনার অসুবিধা বক্তব্য নাই। একেবারে স্পষ্ট। হাবিবুর রহমান হাবিব, আমি আসবো নিশ্চয়ই আপনার কাছে। আমি একটু আপনার বক্তব্যের সূত্র ধরেই পঙ্কজ দেবনাথের কাছে আসতে চাই। পঙ্কজ দেবনাথ এমপি আওয়ামী লীগ নেতা আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন। পঙ্কজ দেবনাথ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? যদি একটু আনমিউট করেন কাইন্ডলি। শুনতে পাচ্ছেন? জি, আপনি নিশ্চয়ই শুনছিলেন হাবিবুর রহমান হাবিব বলছিলেন। আমি যেটি জানতে চাই, 2 দিন হয়ে গেল এই যে পরিবহন ধর্মঘটের, এবং সারা দেশের মানুষ কিভাবে পথ চলছে অসহনীয় দুর্ভোগের মধ্যে দিয়ে, নিশ্চয়ই আপনি লক্ষ্য করছেন। 2 দিন পার হয়ে গেল, কেন আসলে এটির কোনো সুরাহা করা গেল না? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য নিউজ 24 পরিবারকে। ওই প্রান্তে আমাদের নেতা হাবিব ভাই, ছাত্রলীগের সাবেক সভাপতি, এখন দুর্ভাগ্যজনক হচ্ছে বিএনপির নেতা, ছাত্র সংগ্রাম পরিষদের আরেক নেতা বকুল ভাই, নুর আহমেদ বকুল ভাই ছাত্র মৈত্রী নেতা ছিলেন। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তাদের কর্মী ছিলাম, একসাথে করেছি। হাবিব ভাই কথা বলছিলেন ছাত্র জীবনের মতোই একেবারে প্রতিবাদী কথা। রাষ্ট্র পরিচালনা, রাজপথের আন্দোলনের যে পার্থক্য, হাবিব ভাই বিএনপি করছেন কিন্তু রাষ্ট্র ক্ষমতায়, মন্ত্রিত্বে বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার কতটুকু সুযোগ হয়েছিল আমি জানি না। বকুল ভাই তো সবসময় সংগ্রামী নেতা। আমি কিন্তু বলছিলাম, হাবিব ভাই কথা শুনছিলাম, আসলে যদি ডিজেল বা কেরোসিন বা সয়াবিন, তুলা, সোনা, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ওখানে ইন্ডেক্সটা হয় ইন্টারন্যাশনাল মার্কেটে। এখানে বাংলাদেশে নিজস্ব দাম বাড়ানো কমানোর ক্ষমতা নেই, শুধুমাত্র আছে সাবসিডি দিয়ে। আসলেই আন্তর্জাতিক বাজার মূল্যটা কত? 1 লিটার ডিজেলের আন্তর্জাতিক বাজার মূল্যটা কত? আমি কমলে কত কমলো, সাবসিডি কত কমাতে পারবো? যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে, যেমন এখন আন্তর্জাতিক বাজার মূল্য হচ্ছে 106 টাকা যদি আমি ধরি, তাহলে আমার বিক্রি ছিল 65 টাকা। 106 থেকে 65, প্রায় 40 টাকা পার লিটারে আমরা ভর্তুকি দিচ্ছিলাম। সে যেই গভর্নমেন্টই ক্ষমতায় থাকুক, বিএনপি, জাতীয় পার্টি বা আওয়ামী লীগ, প্রত্যেকটা সরকারকে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী, জেলে, কৃষক, শ্রমিকদের ভাবনা চিন্তা করে, বিশেষ করে কৃষি খাতে আমরা ভাবনা রেখে ভর্তুকি দেই। ভারতে কিন্তু ভর্তুকিটা এখন প্রায় তুলে ফেলছেন। আমরা আজকের বাজারে 106 টাকা, এই 3 দিন আগে দাম ছিল 65 টাকা। আমরা যখন 80 করলাম, তারপরে কিন্তু প্রতি লিটারে আমাকে 26.41 পয়সা, মানে 26 টাকা 41 পয়সা। পঙ্কজ দেবনাথ, আমি একটু ইন্টারাপ্ট করছি। সেটি হচ্ছে যে এটি তো অবভিয়াস যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, সে কারণে বাংলাদেশে বাড়ানো হয়েছে, এটি খুবই তথ্য নির্ভর বক্তব্য। কিন্তু আমার কথা হচ্ছে যে 1 লাফে যে লিটারে 15 টাকা বাড়লো, সেটি আপনার কাছে কতটা যৌক্তিক বলে মনে হচ্ছে? আর 2 নম্বর হচ্ছে, প্রভাবটা তো নিশ্চয়ই অ্যানালাইসিস আগেই করা হয়েছে, নাকি অ্যানালাইসিস না করেই এটি বাড়ানো হয়েছে? আপনি দুজনেই প্রভাবটা নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রয়োগের প্রক্রিয়াটা আরেকটু সহনীয়, সময় নিয়ে আমার ভোক্তাদেরকে বুঝিয়ে সেই জায়গা তৈরি করা, বা আরেকটু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আরেকটু নিবিড় পর্যবেক্ষণ করে দাম আরেকটু কমানো রাখা যায় কিনা, ভর্তুকির সময়টা আরেকটু, এইটা বিবেচনা করলে করতে, বিপিসি এটা বিবেচনা করলে করতে পারত। আমি বলছি যে দাম বাড়ানো কমানোর যৌক্তিকতা, হ্যাঁ, বিপিসির সাথে কথা আমরা বলেছি। বিপিসির মাথার মধ্যে হচ্ছে তাকে এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম পাইপলাইন, আউটার নোঙর থেকে চট্টগ্রাম পোর্টের পাইপলাইন, অর্থাৎ সেখানে তাদের ভর্তুকি, সেখানে যে সিস্টেম নষ্ট কমানোর জন্য আউটার নোঙর থেকে যেই ফিডার জাহাজে করে যেটা আসতো, সেখানে আমার কি বলে এটাকে, সিস্টেম লসের নামে চুরিটা কমানোর জন্য আউটার থেকে চিটগাং পোর্টে তাদের কানেক্টিং গ্যাস লাইন, ঢাকা চট্টগ্রাম গ্যাস লাইন পরিবহন ক্ষেত্রেও সেখানে কিনা বলে, আবার বলি, যেটা বলি আমরা সিস্টেম লস কমানোর জন্য বা চুরি কমানোর জন্য, পরিবহন ব্যয় কমানোর জন্য, এই ক্ষেত্রে প্রায় 34,000 কোটি টাকা পেট্রোলিয়াম কর্পোরেশনের
প্রকল্প চলছে, তারা এখানে একের পর এক ভর্তুকি দিতে গেলে মুখ থুবড়ে পড়তে পারে। পঙ্কজ দেবনাথ, যেটি Ultimately আপনার কাছে জানতে চাচ্ছিলাম, প্রশ্নের জায়গা যেটি, মানুষ যে দুর্ভোগের 2 দিন কাটালো, এই জায়গায় কি করা হচ্ছে সেইটি প্রশ্নটি ছিল। মানুষ কেন দুর্ভোগে থাকবে? আমার কথা হচ্ছে সেটি। আমি আপনার সাথে একমত জি। যে এটা আরেকটু ভোক্তাদের সাথে বসে নিয়ে, যারা আমার পরিবহন মালিক শ্রমিকরা যেন ধর্মঘটে না যায়, তাদের সাথে বসে এটা ঘোষণা করলে আরো সুন্দর হতো, ভালো হতো। আমি এখনো আবেদন করব যে বিপিসি চাইলে দাম আরেকটু কমাও। না, কিন্তু এই যে দাম বাড়ানো কমানো কি বিপিসির কাজ আপনি বলছেন? এটা কি বিপিসি করবে জিনিসটা? অথরিটি বিপিসি, পেট্রোলিয়াম কর্পোরেশন, বিআরসি করার কথা। জি, গণশুনানির মাধ্যমে নাই, তাই মানে তাই সেরকমই তো হয়। এটা বিআরসি করবে স্টাডি, কিন্তু মূল দায়িত্ব কিন্তু পেট্রোলিয়াম কর্পোরেশনের বা আলটিমেটলি খনিজ জ্বালানি মন্ত্রণালয়ের, তাই না? কিন্তু এইটা আরেকটু সময় নিয়ে 1,15,000 টাকা না বাড়িয়ে আরেকটু কমানো, বা এইটাকে সোশ্যাল ক্যাম্পেইনিং এ নিয়ে আসা, বা পরিবহন মালিক শ্রমিকদেরকে বুঝানো যে আমরা এই করতে যাচ্ছি, তোমরা এখন স্ট্রাইকে যেও না, গেলে এই ক্ষতি এই লাভ। 1,15,000 টাকা বাড়ানোর কারণে জনগণের মধ্যে, মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা এসছে, এবং মধ্যসত্ত্ব ভোগীরা এখান থেকে মুনাফা নেওয়ার চেষ্টা করবে। যে একজন ফেসবুকে পোস্ট দিয়েছে যে এইবারে যে পরিবহন ধর্ম কিন্তু পেট্রোলের দাম বা ডিজেলের দাম কমানোর জন্য না, পরিবহন ভাড়া বাড়ানোর জন্য। সুন্দর একটা টুইট ফেসবুক মেসেজ এসছে যে যারা পরিবহন শ্রমিকরা মালিকরা স্ট্রাইক করেছেন, তারা কিন্তু ডিজেলের দাম কমানোর জন্য স্ট্রাইক করেন নাই, তারা করছেন তাদের ভাড়া বাড়ানোর জন্য। আমাদের উচিত ছিল, পিপিসি বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ছিল রেসপেক্টিভ সেক্টরগুলোতে আলাপ করে সময় নিয়ে আরেকটু স্লোলি যাওয়া, যাতে হঠাৎ করে মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটু নূর আহমেদ বকুল আপনার কথা শুনতে চাই। নূর আহমেদ বকুল, আপনি নিশ্চয়ই শুনছিলেন পঙ্কজ দেবনাথ এই জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং ভাড়া বাড়ানোর যে একরকম সুযোগ খোঁজা, দুটি নিয়ে বলছিলেন। আপনার কাছ থেকে একটু জানতে চাই, কতটা যথাযথ প্রক্রিয়া মেনে এগুলা হচ্ছে আসলে? ধন্যবাদ আজকের সঞ্চালককে এবং শ্রোতা দর্শকদেরকে, এবং আজকে আলোচনায় আমাদের সহযোদ্ধা বন্ধু আছেন। জি, আমি পঙ্কজ দেবনাথের কথাটা খুব মনোযোগ দিয়ে শুনছিলাম, যে সে যেহেতু সরকার, তাদের পার্টি সরকারে আছে, আমরাও যদিও 14 দলের অংশীদার হিসাবে এই সরকারের দায় বহন না করলেও রাজনীতিটা বহন করতে হয়। তো এই ক্ষেত্রে পঙ্কজ দেবনাথ বেশ মানে আত্মপক্ষ সমর্থনের মতো করে কিছু যুক্তি দিলেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যুক্তিগুলো কিন্তু অতি পুরাতন এবং খুবই ন্যাংরা যুক্তি, খোঁড়া যুক্তি। 1 নম্বর হলো, আন্তর্জাতিক বাজারের ইন্ডেক্সের কথা বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাজার এটা বাড়লে সেই ইন্ডেক্সে এখানে বাড়বে, সেটা আমার ইচ্ছা নিরপেক্ষ ব্যাপার, আমরা কিছু করতে পারি না। কথাটা একদিকে যেমন ঠিক, আরেক দিকে হচ্ছে বেঠিক। সেটা হলো, একটি সরকার যদি জনবান্ধব সরকার হন, তাহলে সেই সরকারের ভূমিকাটাই থাকে যে সেই দেশের জনগণকে কতটুকু স্বস্তি দেওয়া যায়। আর সেটা যদি নাগরিক অধিকারের কথা বলি, যদি সাংবিধানিক অধিকারের কথা বলি, তাহলে সেই নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকারকে সংরক্ষিত করার দায়িত্বটা রাষ্ট্র এবং সরকারের। এখন দেখেন, আমাদের 2016 সাল, 2013 সাল, 2016 সাল যে জ্বালানি মূল্য বৃদ্ধি, এবং গত 5 বছরে 7 বছরে বোধহয় 40,000 কোটি টাকা প্রফিট করলো বিপিসি। তা আপনি দাম বাড়লেও আপনার প্রফিট আছে, দাম কমলেও আপনার প্রফিট আছে আন্তর্জাতিক বাজারে। তাহলে এই মুনাফা ভিত্তিক মনোবৃত্তিটা, এবং সরকারের নিশ্চয়ই ঊর্ধ্বতন মহল এটা জানেন, যে এটা সেই মহল জানেন, এবং তাদের অনুমতি ক্রমেই কিন্তু এটা ঘটে। শুধুমাত্র বিবিসি একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসেবে একাই এই সিদ্ধান্ত নেয় আমি মনে করি না, কারণ জ্বালানি মন্ত্রণালয় এর সপক্ষে সাফাই গায় এবং সপক্ষে সাফাই গেয়েছে। এখন এই সাফাই গাওয়া দিয়ে তো জনগণের শুধু আপনি আনতে পারবেন না। আপনি কি করে ভাবলেন যে 15 টাকা পার লিটারে আপনি কেরোসিন ডিজেলকে বাড়িয়ে দেবেন? এটা কি মগের মূল্য নাকি? আপনি বলছেন 34,000 কোটি টাকার উন্নয়ন বাজেট ডিসকার্ড হয়ে যাবে যদি আমরা টাকা নিতে না পারি। তো কার কাছ থেকে টাকা নেবেন? এই জনগণকে আপনি শোষণ করে টাকা নেবেন? যেখানে করোনাকালের সময় সার্বিকভাবে যেখানে আমাদের গরিবী অবস্থা চলে গেছে 40%-এর উপরে, যেখানে আমাদের এই সরকারি গরিবী অবস্থা কমিয়েছিল, গরিবী অবস্থা থেকে মানুষকে উন্নতির দিকে নিয়ে গেছিল, পার ক্যাপিটা ইনকাম বাড়িয়েছে, কথাগুলো বাস্তবে আর থাকে না। এখন উন্নয়ন দর্শন যদি এরকম হয় যে 34,000 কোটি টাকার উন্নয়ন দিয়ে করতে গিয়ে জনগণকে 1 লিটার তেলে 15 টাকা করে আমি খাবো, তাহলে বাংলাদেশের 16.5 কোটি মানুষের উপর দিয়ে আপনি কি ধরনের স্টেম রুলার চালাচ্ছেন, এটা ভেবে থাকেন।
না, আরেকটু যদি আরেকটু এলাবোরেট করেন, মানে প্রভাবটা কোন জায়গায় গিয়ে ঠেকছে মানুষের? আমরা তো একরকম প্রভাব এখন দেখছি, ধরেন একটা হচ্ছে যে দ্রব্যমূল্য এই অজুহাতে বাড়ছে, অন্যদিকে পরিবহনের অবস্থা আপনি 2 দিন ধরে দেখলেন, ভাড়া না বাড়ানো হলে রবিবার কালকে বৈঠক আছে। সেটা আমি বলছি, জি, সেটা আমি জি। ধন্যবাদ কথাটি ধরিয়ে দেওয়ার জন্য। জি, প্লিজ। এটা খুব স্বাভাবিক যে আজকে একটা জিনিস মনে রাখা দরকার, অর্থনীতিবিদরা সবসময় বলেন যে জ্বালানি হচ্ছে একটা কৌশলগত পণ্য, যে পণ্যটাকে কখন রাষ্ট্র কিভাবে ব্যবহার করবে এটা কিন্তু রাষ্ট্র এবং সরকারের একটা সিদ্ধান্তের উপরে দাঁড়ায়। এখন কথা হলো, আমাদের দেশে যে কথাটা আলোচনায় আপনি প্রথম থেকেই বলছেন যে আমাদের পরিবহন মালিকেরা, তারা পঙ্কজ দেবনাথের কথা অনুসারে পরিবহন মালিকেরা ডিজেলের দাম কমাতে চায় না, তারা ভাড়া বাড়াতে চায়। এইটা নিয়ে কিন্তু বেশ দড়ি টানাটানি চলছে কিন্তু করোনাকালীন সময় থেকে। এবং পরিবহন সেক্টরের নৈরাজ্য সম্পর্কে তো আর নতুন করে কিছু বলার নেই। এটা নিয়ে বাংলাদেশে বহুতবার আমাদের দেশে একটা কিশোর ছাত্র আন্দোলন হয়ে গেল। এখন পরিবহন সেক্টরের আমি যদি খুব খারাপ কথা ব্যবহার করি তাহলে বলবো যে তারা ব্ল্যাকমেলিং করতে চেষ্টা করছেন সরকারকে এবং জনগণকে জিম্মি করছেন। কথাটার মধ্যে কোনো অসত্য কিছু নেই। আবার কারণটা হলো এই, সাধারণভাবে একটা আইন বিরোধী কাজও তারা করলেন। একটা যদি ধর্মঘটে যেতে হয় এই ধরনের কোন দাবি দেওয়া ভিত্তিক, সেখানে শ্রমিক মালিকের স্বার্থের প্রশ্ন থাকে, সেখানে আইন অনুযায়ী আপনাকে আলটিমেটাম দিয়ে ধর্মঘটে যেতে হবে। আপনার সকাল মন বললো রাত্রিবেলায় আপনি ধর্মঘট করে দিলেন, তাহলে এখানে সরকারটা থাকে কোথায়? দেশের শৃঙ্খলা থাকে কোথায়? দেশের আইন থাকে কোথায়? কোন জায়গায় এই আইন থাকবে না, শৃঙ্খলা থাকবে না, তার মানে সরকারই থাকবে না। তাহলে এই মাফিয়াদের হাতে সরকারই থাকবে না যদি এরকম পরিস্থিতি হয়, নাকি সরকারই ভেতর থেকে কিছু মানুষের সুবিধা করে দিচ্ছেন বলে এই নৈরাজ্যের সঙ্গে যুক্ত আছেন? এই অভিযোগে তো অভিযুক্ত হতে পারে না, কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন করতেই হচ্ছে। আপনারা তো ধরেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিভিন্ন বিরোধী দল আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, রাজনৈতিক দলগুলোর কোনো রকম ভূমিকা এই জায়গায় মানে খুব বেশি চোখে পড়ছে না। আপনারা আসলে কি করছেন? এভাবে দাম বাড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে, রাজনৈতিক দলগুলোর কি আসলে কিছুই করার নেই? আপনারা তো জনগণের জন্য রাজনীতি করেন। অবভিয়াসলি আমরা তো জনগণের জন্যই রাজনীতি করি। যদি আমার রাজনীতির ভাষায় আমাকে বলতে হয় এই দ্রব্যমূল্য আমি পছন্দ করছি না, এটা আমি মানি না, যদি জনগণ তার নিজের ভাষায় বলেন তাহলে এই সরকারের বিরুদ্ধেই বলবেন। এই সরকার জনগণের সঙ্গের সরকার না, জনগণের বিপক্ষের সরকার হয়ে গেছে, যেটাকে আরো সুন্দর ভাষায় বললে গণবিরোধী সরকার হয়ে গেছে। একটা ইস্যু দিয়ে তো আর গণবিরোধী জাস্টিফাই করা যায় না। আমি এই জায়গায় আপনার এই বক্তব্যটা আমি একটু পঙ্কজ দেবনাথের কাছ থেকে শুনতে চাই। পঙ্কজ দেবনাথ শুনছিলেন, নূর আহমেদ বকুল বলছিলেন, জনবিরোধী শব্দ তিনি উল্লেখ করেছেন। জি, এটি রাজনৈতিক ভাষা, রাজনৈতিক পরিভাষায় এই শব্দ একটু সহজ বলাই যাবে। আমি আগেই বলেছি যে আমি জনগণের কল্যাণে আমরা কাজ করব, কাজ করছি। আমি সাবসিডি কতক্ষণ দেবো? আমি আবারও বলছি যে আন্তর্জাতিক বাজার 106 টাকা, আমি 80 টাকায় গেলাম, আমি এখনো কিন্তু 25-26 টাকা ভর্তুকি দিচ্ছি। 65 টাকায় থাকলে আমার 40 টাকা ভর্তুকি দিচ্ছি। আমি ভর্তুকিটা কিন্তু এমন না যে ভারতের মতো 104 টাকা, 5 টাকা, 6 টাকা চলে গিয়েছে। ভারত কিন্তু সাবসিডি যেখানে নেই। আমি মেনে নিচ্ছি যে 1 লাখে 15 টাকা বাড়ানোর কারণে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এবং যেটা বকুল ভাই স্পষ্টতই বলেছেন যে পরিবহন মালিকরা যে স্ট্রাইকটা ডেকেছেন এটি অন্যায়, এটা অবৈধ, অনৈতিক। না, কিন্তু এই যে অন্যায়, অবৈধ, অনৈতিক যদি হয়ে থাকে, অন্যায়, অবৈধ, অনৈতিক আপনি বলছেন, তারা এভাবে করে যাবে, আর সেই জায়গায় কোনো ব্যবস্থা আপনি দেখছেন? এই জায়গায় কি আমাদের আসলে কিছুই করার নেই? আপনি আজকেও জানেন যে আজকেও কিন্তু বৈঠক হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরাও হুট করে এটা মাসওয়ারা ডিক্টেটর গভর্নমেন্ট ধাম করে তাদের মতো ব্যবস্থা নিতে পারতো। যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, কাজেই সকল পক্ষের সাথেই সমঝোতার ভিত্তিতে, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে আমরা সমস্যাগুলো সমাধান করতে চাই। আপনি জানেন দিনভর গতকালকে থেকে আজকে মাননীয় যোগাযোগ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দফায় দফায় বৈঠক করছেন, বৈঠক করে যাচ্ছেন। আমরা আশা করি এই সমস্যাটা আশু সমাধান হবে। আমরা মনে করছি জনগণের এই সংকটটা আমরা দূর করতে পারবো এই আলোচনার মধ্য দিয়ে। আমি আহ্বান জানাতে চাই পরিবহন মালিকদেরকে যে না, জনগণকে জিম্মি করে নয়, আমরা দেশ এবং জনগণ দুজনেই স্বার্থই রক্ষা করব। দেশের টাকা কিন্তু জনগণেরই টাকা। বিপিসি লাভ করলে জনগণের টাকা, ব্যক্তির পকেটে যাচ্ছে না। বিপিসি লস করলেও জনগণের লস, বিপিসি লাভ করলেও কিন্তু জনগণের লাভ, এটা কোনো ব্যক্তির পক্ষে যাচ্ছে না। সে কারণেই বলছি যে আমি সাবসিডি কতক্ষণ দেব এবং কত দেব, সেই জায়গা থেকে কিন্তু আজকের এই উদ্যোগটা। আমি যারা পরিবহন শ্রমিক ধর্মঘট দেখে জনগণকে জিম্মি করেছেন
তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যোগাযোগ মন্ত্রী মহোদয় উপর্যুপরি বৈঠক করছেন, আলোচনা করছেন পর্দার অন্তরালে, অন দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল, অফ দ্য টেবিল। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু সরকারের সাথে জনগণের এই দুর্ভোগ লাঘবের জন্য সরকার আন্তরিক প্রচেষ্টা করছেন। আপনি দেখবেন মাননীয় যোগাযোগ মন্ত্রী বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী লন্ডন থেকে এই বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আমরা মনে করছি হ্যাঁ কালকের মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে আমি আশাবাদী। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি হাবিবুর রহমান হাবিব আপনার কাছে। আপনার দল আসলে কি করছে জনগণকে এইসব জায়গায় স্বস্তি দেওয়ার জন্য? আপনারা বরাবরই বলে আসছেন জনগণ, মানে আমরা বিভিন্ন সময় বেশিরভাগ সময় দেখি যে সরকারের বিষেধাগার করা, একই সঙ্গে নির্বাচন নিয়ে আপনারা বেশি কথা বলেন। জনগণের ইন্টারেস্ট জায়গায়, স্বস্তির জায়গায়, দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন জায়গা নিয়ে আপনারা আসলে কি করছেন, কতটা ভাবছেন, কতটা সঙ্গে নিয়ে প্রতিবাদ করতে পারছেন, সেই বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানবো। বিএনপি এই জায়গায় কি করছে? ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক। জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে ফিরছে কিছুক্ষণের মধ্যে, আশা করি বিরতির পর আপনাদের সঙ্গে। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বর্তমান জ্বালানি তেল একই সঙ্গে ভাড়া বাড়ানোর দাবিতে যে ধর্মঘট চলছে, দুর্ভোগে মানুষ, এই বিষয়ে নিয়ে কথা বলছিলাম। আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি, আছেন নূর আহমেদ বকুল, পলিট ব্যুরো সদস্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, একই সঙ্গে আছেন পঙ্কজ দেবনাথ এমপি, আওয়ামী লীগ নেতা। হাবিবুর রহমান হাবিব, বিরতির আগে একটি প্রশ্ন রেখেছিলাম যে আমরা প্রতিদিনই আসলে সরকারের বিষেধাগার শুনি আপনাদের গুরুত্বপূর্ণ নেতাদের কাছ থেকে, কিন্তু একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে, সেটি হচ্ছে যে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনারা খুব বেশি সোচ্চান না। এখনকার যে অবস্থা বা দীর্ঘদিন যে দ্রব্যমূল্যের যে অবস্থা, আপনারা আসলে কি করেছেন? জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনারা আসলে কতটা সোচ্চার? আপনাকে ধন্যবাদ। জি, আপনি দেখেছেন লাগাতার আমরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করতেছিলাম একদম প্রতিদিন সারা দেশে, এবং প্রেস ক্লাব প্রতিদিন, ঢাকা উত্তর, দক্ষিণ, কৃষক দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক ধারাবাহিক ভাবে। তা আমরা মনে হয় যে প্রতিবাদ করছি দ্রব্যমূল্য, সেই জন্য মনে বাড়াই দিল নাকি সরকার কানের ভিতরে এগুলো যায় না। আর আমার ভাই পঙ্কজ যে কথা, একদমই এর যুক্তির কোনো যুক্তি নাই এর। এখন ডিজেল এবং তেলের দাম কত? অন্তর্জাতিক কত ডলার? যখন $137 ছিল তখন 106 টাকা। হ্যাঁ, এখন 106 টাকা। 106 টাকা না, আজকে বাজার মূল্য হলো 87 টাকা। কয়েকদিন আগে ছিল 73 টাকা ছিল, $73। আমি চেক করে আমি আমার আমি এখন দেখি, এখনই বললাম যে আচ্ছা, আমি তাই যদি হয় তাহলে কয়েকদিন আগে ছিল যে আজকে হঠাৎ করে 15 টাকা বাড়াই দেওয়া লাগবে। আর ব্যবসা তার এর আগে যখন এর আগে যখন $35 ছিল তখন তো ডিজেল দাম 25 টাকা ছিল। এই 65 টাকা তো ছিলই যখন $35 ছিল ডিজেলের দাম, কেরোসিনের দাম আন্তর্জাতিক বাজারে, তখনও তো 65 টাকা ছিল। প্রতি লিটার কত পড়ে হাবিব ভাই? তখন প্রতি লিটার কত পড়ে? আমার কথা হলো যে আমি তুলনামূলক আলোচনা করব যে বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের দৃষ্টিতে খারাপ সরকার, তখন এদেশে ডিজেল ছিল 40 টাকা, অকটেন পেট্রোল 50 টাকার মধ্যে ছিল। তখন একবার দাম বেড়ে হলো 147 টাকা পার ব্যারেল, তখন দাম ওইটা ছিল। আর এই করোনাকালীন সময় মাত্র $27, $28, $35 তখন আসলো, তখনও দাম 90 টাকা 65 টাকা হয়ে গেল। এই যে হাজার হাজার কোটি টাকা এখানে জনগণের কাছ থেকে ব্যবসা করলো, এখন বলতে দাম বাড়াই, তাই 15 টাকা বাড়াতে হবে। আর এই যে আমরা বোকার মতো আলোচনা করতে যাই, বকুল ভাই বোকার মতো আলোচনা করতেছে, আমি বোকার মতো আলোচনা করতেছি। এটা কি খালি পরিবহনের কারণে? হ্যাঁ বাড়বে, বালুর ট্রাকের ভাড়া বাড়বে, ইটের ট্রাকের ভাড়া বাড়বে, শ্রমিক পরিমাণ ভাড়া বাড়বে, রড পরিমাণ ভাড়া বাড়বে, এটা তো আছেই। পাশাপাশি এই যে কৃষক, তাদের কথা আমরা ভুলে গেলাম। এখনো বাংলাদেশের সমস্ত এলাকায় কিন্তু ইলেকট্রিসিটি দিয়ে চাষাবাদ হয় না, বহু জায়গায় এখনো ডিজেল দিয়ে সেখানে চাষাবাদ করা হয়। তাহলে তারা কোথায় যাবে? সবজি দিয়ে চাষ করে, যে ধান চাষ করে, অন্যান্য কৃষিজ পণ্য যে উৎপাদন করে, তার কি হবে? একবারে আপনি বাড়াই দিয়ে সেদিকে আপনি চিন্তা করছেন? এই যে সরকার আসলে নূর আহমদ বকুল যে কথাটা বললেন, আসলে সরকার যদি জনগণের সরকার হতো তাহলে চিন্তা করতো না। কিন্তু হাবিবুর রহমান হাবিব, আপনাদের কথা কেন সরকার শুনছে না? প্রতিবাদটা কতটা যথাযথভাবে আপনারা করতে পারছেন? আচ্ছা, আপনাকে আমি জিজ্ঞাসা করি তো, আপনি 2018 সালকে ভোট দিতে পেরেছিলেন? আর বাইরে ভোট দিতে পেরেছে? বলেন, নূর আহমদ বকুলকে জিজ্ঞাসা ভোট দিতে পেরেছে? না। ভোটের অধিকার তারা কেড়ে নেয়,
100% ভোট যারা নিয়ে নেয় তারা সরকারের কথা শুনে, জনগণের কথা শুনে, না, আমাদের কিন্তু কথা শুনে। সেই অধিকার, যেসব অধিকারের কথা আপনি বলছেন, এগুলো প্রতিষ্ঠার জন্য প্রধান বিরোধী দল হিসেবে দেশের আপনারা কতটা আমরা তো কিছু নাই যৌক্তিকভাবে করতাম। জনগণকে সাথে নিয়ে আন্দোলন করতে পারছেন? আচ্ছা, আমরা যদি জি। নাই করতাম তাহলে আমাদের নামে 1 লক্ষ মামলা হলো কেন? আমরা ঘরে ঘুমায় থাকলে 1 লক্ষ মামলা হতো? বলেন, 35 লক্ষ মানুষের নামে মামলা হলে ঘরে ঘুমায় থাকলে হতো? আমরা ভোট কেন্দ্রে যাবো না, আমরা মিছিল করবো না, ভোট কেন্দ্রে যাবো না, তা আমাদের এক একটা জায়গায় 5টা 7টা করে মামলা হলো কেন? আমরা প্রায় 50 জনের অধিক প্রার্থী গ্রেপ্তার হলাম কেন? আমাদের প্রায় 30-32 জন প্রার্থী গ্রেপ্তার হলো কেন? আমরা 50 জন আহত হলাম। আমার ঢাকা থেকে আসছিল হেলিকপ্টারে চড়ে। কোন ভোট হয়? একটা প্রশ্নের আপনি উত্তর দেন। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর এমন কি জনপ্রিয় নেতাই পৃথিবীতে সৃষ্টি হয়েছে রিলনগঞ্জে নির্বাচন বিনা পর্যন্ত হয়? তার কি 4 হাত 5 মাথা? আপনি গত বছর কয়েকশো বিনা পর্যন্ত নির্বাচন হয়েছে, এবারও কতগুলি মানুষ বিনা পর্যন্ত নির্বাচন করে? কি জি, এই জায়গায় পঙ্কজ দেবনাথ যদি একটু বলেন। পঙ্কজ দেবনাথ, আপনার জনদীক্ষিত সরকার কি বলে? আজকে ইলেকশনের মাঠে নৌকালারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে মেরে ফেলতেছে। তা তো মনে হয় 50-60 জনের পর্যন্ত গেছে, আরো কত যাবে জানি না। বিনা পদে এত এত জনপ্রিয়। এই যে সরকার জনগণের সরকার না, জনগণের কি হলো এটা দেখার ব্যাপার না। জি, হাবিবুর রহমান, আমি একটু এই জায়গায় আপনি তারা মনেই করতেছে না। এই জায়গায় একটু পঙ্কজ দেবনাথের বক্তব্য শুনতে চাই। হাবিব ভাই, please. আমি বলি, হাবিব ভাই আমাদের নেতা। জি। হয় কি মুখস্থ কিছু কথা বলা যায়? আমি মুখস্থ বলি না। বর্তমান সংসদে কি বিএনপির এমপি আছে? বর্তমান সংসদে কি বিএনপির এমপি আছে? 5 জন আছে তো, 6 জন আছে। তাহলে তারাও রাতে অন্ধকারে পাস করছে না না না, এখন আসলে আঙ্গুর ফল টক, খেকশিয়াল টক আঙ্গুরটা খেতে না পেরে মুখ ফিরিয়ে বললো যে আচ্ছা, আমি উত্তরটাকে দিই। প্র্যাকটিক্যালি না না, এই যে একটা অবব্যাখ্যা। আমি বলতে না, আমি তোমার এই ব্যাখ্যাটা দিতে অবব্যাখ্যা। আপনি পরে বলেন, আপনি পরে বলেন, শেষ করি। খেতে না পেরে বলছে আঙ্গুল ফল টক। বিএনপি নির্বাচনে গেল তাদের জোট বা নেতৃত্বের সিদ্ধান্তহীনতার, অযোগ্যতার কারণে, মনোনয়ন বাণিজ্যের কারণে বিএনপি সিদ্ধান্তহীনতায় ভুগছিল। বাংলাদেশের কোন কোন কনস্টিটুয়েন্সিতে বিএনপির কয়জন প্রার্থী ছিল তালিকা আছে। কাজেই একটা কনস্টিটুয়েন্সিতে একজন প্রার্থী থাকলেই জিতা মুশকিল। সেখানে যদি একটা কনস্টিটুয়েন্সিতে একটা দলের একাধিক প্রার্থী থাকে তাহলে সে জিতবে কেমনে? এখন না পেরে বলতেছে রাতের ভোট, দিনের ভোট। তারপরেও যে 4-5 জন আছে গণপ্রসুলতান ভাই। না, কিন্তু পঙ্কজ দেবনাথ, এই জায়গায় যেভাবে ভোট হচ্ছে তাতে কি আপনারা খুশি? মানে পঙ্কজ দেবনাথ, যেভাবে ভোট যেভাবে হচ্ছে তাতে আপনারা খুশি? আচ্ছা, এই কয়টা ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে তাদের? মানে ভোটের বিষয়ে আপনারা কতটা সন্তুষ্ট? ভোট নিয়ে যে আলোচনা হচ্ছে। জি, আমি একটু ব্যাখ্যা দিই। প্রশ্ন হচ্ছে ভোট নিয়ে আলোচনা। আমাকে একটু ব্যাখ্যা দিন। বিএনপি না পেরে কিছু না হলে রাতের ভোটে জনগণ যদি রাতেরই ভোট হতো, তো জনগণকে নিয়ে আপনারা প্রতিরোধ করতে পারলেন না কেন? যদি রাতের ভোট হতো, জনগণ যদি ভোট না দিত, নিশ্চয়ই জনগণ সংক্ষুব্ধ থাকতো। তাহলে জনগণকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করতে পারলেন না কেন? এখনো কেন পারছেন? জি জি, হাবিবুর রহমান হাবিব। জি জি, পঙ্কজ দেবনাথ, পয়েন্ট একেবারে ক্লিয়ার। আমি হাবিবুর রহমান হাবিব যদি একটু বলেন। জি প্লিজ। বিএনপি আমাকে ভোট দিয়েছে। জি, পঙ্কজ দেবনাথ, বুঝতে পেরেছি আপনি একটা প্রশ্ন রেখেছেন। পঙ্কজ দেবনাথ, আপনি একটা প্রশ্ন রেখেছেন। আমি আপনাকে যে আবার আসবো, আমি একটু হাবিবুর রহমান হাবিব একটু প্রশ্ন রেখেছেন পঙ্কজ দেবনাথ। আমি এই পঙ্কজ এই তথ্যটা উত্থাপন করার কারণে তাকে আমি মন প্রাণ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জি, এই কথাটা বাংলাদেশের মানুষের একটা ভুল মেসেজ আছে। আমাদের যে 6 জন এমপি নির্বাচিত হয়েছে, ধরেন হারুন পেয়েছে 1,05,000, আওয়ামী লীগ পেয়েছে 95,000, আমাদের ওখানে আমিনুল পেয়েছে হয়তো 90,000, ওখানে বিএনপি পেয়েছে, আওয়ামী লীগ পেয়েছে হয়তো সেখানে 70,000। আর যে কয়টা নির্বাচিত আমাদের হয়েছে, একটা জাতীয় পার্টি ছিল, না হলে ওই আমাদের বদরুদ্দোজা চৌধুরীর পার্টি ছিল। সেখানেও ভোটের ওরকম কাছাকাছি 10,000 5,000। আর আমার ভাই পঙ্কজ থেকে শুরু করে অনেক নেতারা। আমার সিটে আপনাদের প্রার্থী কে ছিল হাবিব ভাই? আমার সিটে আপনাদের প্রার্থী বিএনপি কেউ ছিল? আমি আমার কথা বলি, আমি বলি মনোনয়নে ভুল করে। আরে আমি পঙ্কজ দেবনাথ, একটু হাবিবুর রহমান হাবিব শেষ করুক প্লিজ। পঙ্কজ দেবনাথ, একটু হাবিব ভাই শেষ করুক, তারপর আপনি বলবেন। পঙ্কজ দেবনাথ, একটু পঙ্কজ দেবনাথ, আমরা একটু শেষ করি। হাবিবুর রহমান হাবিব শেষ করলে আপনি বলবেন প্লিজ। হ্যাঁ জি জি, হাবিব ভাই প্লিজ। কথায় কথায় এই যে একটা ভুল তথ্য ছিল। আমাদের কোথাও 9 তারিখের পরে বাংলাদেশে কোথাও আপনার ঐক্য ফান্ডের একজনের বেশি কোথাও প্রার্থী ছিল না। আমরা আগেই চিকিৎসা নিয়ে নিচ্ছিলাম যে 9 তারিখে যখন উল্টো লাস্ট ডেট চলে যাবে, যা কনফার্ম হয়ে যাবে, সে থাকবে অটোমেটিক্যালি বাদ। অতএব আমাদের 300 আসনে 300 প্রার্থী ছিল, একজনের বেশি ছিল না।
দ্বিতীয়ত কথা যে আমাদের প্রার্থীরা যেখানে জয়লাভ করেছে 5-10 ভোট, আর ওনারা জয়লাভ করেছেন 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ ভোট। সেখানে বিএনপি 300 ভোট, 500 ভোট, 1000 ভোট, 2000 ভোট, এটা হয় কোনদিন? আর যে বলে যে আমরা পলায়ন, আর যে দল 2001 সালে 115 আসন একা পায়, যে দলের নেতারা জীবনে কোনো হারে নাই, যে ঢাকা জেলায় জীবনে কোনো হারে নাই, সেখানে সেটাই। ভোট পায় 500-1000। সেটাই কথা। জি জি, আপনারা দুইজনই বলেছেন, আমি একটু এই জায়গায় আপনারা দুইজনই বলেছেন, আমি একটু যেতে চাই একটি নূর আহমেদ। অযোগ্য প্রার্থী। জি, অনেক ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, আপনি বলেছেন, পঙ্কজ দেবনাথ আপনি বলেছেন, আমি একটু নূর আহমেদ বকুল আপনার কাছে আসতে চাই। পঙ্কজ দেবনাথ একটু থামতে হবে, আমি নিশ্চয়ই আসবো আবার হাবিবুর রহমান হাবিব, আমি একটু নূর আহমেদ বকুলের কাছে আসতে চাই। পঙ্কজ দেবনাথ একটু প্লিজ একটু নূর আহমেদ বকুল, আপনি নিশ্চয়ই শুনছেন দুই দল আবারও সেই মানে চিরাচরিত যে দোষারোপের বিষয়, সেই বিষয়ে আসছে ভোট নিয়ে। আমি একটু নূর আহমেদ বকুলের কথা শুনতে চাই, বিশেষ করে সামনে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে এখনই আবারও আলোচনা চলছে, প্রতিনিয়তই আপনি দেখবেন প্রতিদিনই দুই দলের প্রধান নেতারা এ বিষয়ে কথা বলছেন, একই ডিবেট চলছে যে কোন সরকারের অধীনে নির্বাচন হবে। বিএনপি নির্বাচন না করলেও কোনো সমস্যা নেই, আওয়ামী লীগ বলছে যে কোনো অবস্থাতেই সংবিধানের বাইরে যে নির্বাচন করার সুযোগ নেই। এই ডিবেটের সমাধান আসলে কি, কোনো রকম সমাধান আপনি দেখেন কিনা, নাকি একেবারে নির্বাচনের শেষ পর্যন্ত এই ডিবেট চলবেই? এখন দুর্ভাগ্য আমাদের এই বাংলাদেশের যে গত 50 বছরে আমরা নির্বাচনী প্রক্রিয়াটাকে এবং ব্যবস্থাটাকে আমরা একটা সুনির্দিষ্ট নিয়মের অধীনস্থ করতে পারলাম না। এটা হ্যাঁ, আমাদের নির্বাচন কমিশন সাংবিধানিক অবস্থান থেকেই তাকে নির্বাচন কমিশন বানানো হয়, কিন্তু বানানোর প্রক্রিয়াটার মধ্যেই একটা ঝামেলা। সেটা আমাদেরকে, যদিও এখানে বলা হচ্ছে যে সার্চ কমিটি করে, এতে সার্চ কমিটি কে করে, কিভাবে করে, এখানে কিন্তু একটা সুনির্দিষ্ট প্রক্রিয়ার জায়গা এখানে বের করা যায়। আবার তত্ত্বাবধায়ক সরকার করলাম, টিকলো না। আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার এমন একটা মানে রাষ্ট্র কাঠামোর মধ্যে এমন একটা ভারসাম্যহীনতা তৈরি করে ফেললাম যে, এবং কি বলে একটা লোভাতুর পরিস্থিতি তৈরি করলাম যে জ্যেষ্ঠ আইনজীবীরা সুযোগ পাবেন, বিভিন্ন লোক তত্ত্বাবধায়কে ঢুকবেন, এই ধরনের একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা করলাম। যদিও এই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম, কিন্তু সেটাও যদি আমরা পরিকল্পিতভাবে চর্চা করতাম, ক্ষমতার অপব্যবহার না করে, তাহলেও একটা নির্বাচনী প্রক্রিয়া তৈরি হতো। এই যে আস্থা অনাস্থার যে লড়াইটা, এই আস্থা অনাস্থার ব্যাপারটা হচ্ছে যে জর্জার মুলুকতার এই পদ্ধতিতে এই রাষ্ট্রটা চলছে বহুকাল ধরে, এটা পাকিস্তান থেকেই চলছে। এখন এই জর্জার মুলুকতার এই নিয়মের বাইরে যেতে গেলে পরে একটা আইনি কাঠামো আমাদের লাগবে এবং নির্বাচনী সংস্কারের প্রশ্নে আমাদেরকে দাঁড়াতে হবে। এইটা উভয় দলকেই বা বাংলাদেশের সমস্ত দলকেই এই জায়গাটাই যদি দাঁড়াতে না পারে, তাহলে এই চিরাচরিত বিতর্ক, যারা জিতবেন তারা বলবেন যে আমরা জনগণের ভোটে জিতেছি, যারা হারবেন তারা বলবে স্থূলকার চুপি হয়েছে অথবা সূক্ষ্মকার চুপি হয়েছে, আর যারা কোনো আমরা যারা কিছুই করতে পারি না, আমরা বেশি শক্তির কাছে। কিন্তু সেরকম কোনো লক্ষণ আপনি দেখছেন যে সব দল এক জায়গায় পৌঁছবে, সেরকম কোনো লক্ষণ কি দেখা যাচ্ছে আদৌ? আরেকবার বলবেন প্লিজ। সেরকম কোনো লক্ষণ আপনি দেখছেন, মানে এক জায়গায় পৌঁছানো নির্বাচনের প্রক্রিয়া নিয়ে? না, এটা তো পৌঁছানোটাই হচ্ছে জরুরি কর্তব্য। এখন আমাদের রাজনৈতিক দলগুলো এখানে কেউ তো স্বইচ্ছাই এটা করতে চাইছে না, কিন্তু জনগণ তো এটা চায়। তাহলে রাজনীতির বহিঃপ্রকাশ যদি জনগণের রাজনীতির বহিঃপ্রকাশ যদি আকাঙ্ক্ষার প্রকাশ যদি রাজনৈতিক দলগুলোর মাধ্যমে হয়, আর তারা যদি জনগণের প্রতি কমিটেড থাকেন, তাহলে খুব সচেতন ভাবেই আমি বলবো যে তাদের উচিত হবে জনগণের আকাঙ্ক্ষাকে আগে মূল্যায়িত করা। এখন আমরা সেটা মূল্যায়ন না করে পরস্পরের একবার ক্ষমতা দখল করতে পারলেই মনে করছি বহুকাল আমরা চলে যাব, তা তো হবে না, হয়নি, ইতিহাসটা বলে না, পৃথিবীর দেশে দেশে এগুলো ঘটেনি। তাহলে আমরা কেন এই বোকামিটা করছি? একটা প্রশ্ন করি নূর আহমেদ বকুল, সেটি হচ্ছে যে বিএনপি দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকার তো বলে আসছে, নির্দলীয় একটা কাঠামোর মধ্যে থেকে নির্বাচনের দাবি এখনো তারা অটল। তারা বলছে যে নির্বাচনে এই ফরম্যাটে নির্বাচন হলে তারা নির্বাচনে যাবে না। বিএনপি আওয়ামী লীগ বলেছে যে সংবিধানে যা আছে সে অনুযায়ী নির্বাচন হবে, সংবিধান অনুযায়ী দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। আপনার কি মনে হয় যে ধরেন দুটি তো বাংলাদেশের চর্চা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার আন্ডারেও নির্বাচন হয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, আপনার কাছে আসলে কি ফরম্যাট গ্রহণযোগ্য মনে হয়? নির্বাচনী এই মানে মীমাংসার একটা চাপানুতর এখানে আছে। এখন এই চাপানুতর যতক্ষণ পর্যন্ত আপনি একটা জায়গায় কিভাবে এটা সমাধান হতে পারে। এখন বিএনপি বলছে আমরা যাবো না, আওয়ামী লীগ বলছে ওরা এমনকি আলোচনাতেও যাবো না, আওয়ামী লীগ বলছে ওরা আসবেই না। এই যে পরস্পরের চাপানুতর, এটা তো চলতে থাকবে, কিন্তু ভোট তো একটা কৌশলের বিষয়।
যখন রাজনৈতিক কৌশল হিসেবে আমরা যখন দেখেছি যে জোয়ার ভাটা নিয়ে রাজনীতির ভাষাতেই আমরা বলি যে জোয়ার থাকলে প্রতিরোধ করেও জেতা যায়, আবার ভাটা থাকলে পরে মানে পিছিয়ে এসেও মানে আপনাকে নির্বাচন করতে হয়, কারণ দুটো দলই নির্বাচনী সাংবিধানিক প্রক্রিয়ার অধীন, বা আমরা এদেশে যারা সংবিধানগত ভাবে চলি আমরা সাংবিধানিক প্রক্রিয়ার অধীন। আমরা কেউ কি ষড়যন্ত্রের রাজনীতি তো কেউ করছি না বা করার চেষ্টা করছি না। যদি অসাংবিধানিক পথ কেউ বেছে নিতে চায় এবং নির্বাচনী প্রক্রিয়াটাকে বাইপাস করতে চায়, এ দিয়ে কিন্তু হবে না। হ্যাঁ, বলতে পারেন যে আমি নির্বাচনী প্রক্রিয়া একটা করবো না, নির্বাচনকে প্রতিরোধ করে আমি গণ অভ্যুত্থান করবো, এটাও একটা কৌশল। কিন্তু সেই গণ অভ্যুত্থান আপনি করতে গেলে পরে আপনার গণভিত্তির গণশক্তি যেটা লাগে, আর সেই গণশক্তির গণভিত্তি নিয়ে আপনি তো মাঠে থাকতে পারছেন না। সেই জায়গাটা যদি থাকতে পারতেন তাহলে জনগণ বিশ্বাস করত। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। হ্যাঁ বকুল ভাই, জি, আমি খুব কষ্ট পাচ্ছি। আপনি নেতা রাশেদ খান মেনন 2 হাত উঁচু করে বলেছে আমি নির্বাচনে জয়লাভ করেছি, মানুষ ভোট দিতে পারে না, উপজেলায় পারে না, ইউনিয়নে পারে না, মেয়রে পারে না, আপনি নেতা বলছে। আর আমি কি বললো বলছি যে ভোট আওয়ামী লীগ 86 যে নির্বাচনে জিতলো, এত ক্ষমতাশালী আওয়ামী লীগ, এত হ্যাডম, 48 ঘন্টাতে রেজাল্ট বন্ধ রাখলো জেতার পরে, তো হ্যাডম গেছিল কোথায়? না হাবিবুর রহমান হাবিব, এগুলো নিয়ে তো আলোচনা করলে ধরেন দিনভর রাতভর আলোচনা করা যাবে। হাবিবুর রহমান হাবিব, আমি একটু একটা পয়েন্ট দিই, সেই পয়েন্টে যদি একটু আসেন। কথা বলে হাবিব ভাই নতুন চেয়ে বড় বিএনপি হয়ে গেছে। একজন বলতে হবে, একজন হাবিবুর রহমান হাবিব, আমি একটু একটা স্পেসিফিক প্রশ্ন করি। হাবিবুর রহমান হাবিব শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ফেব্রুয়ারিতে নির্বাচনে আমি কথা বললাম 30 সিট পাই কেমনে? হাবিব ভাই যে জিয়াউর রহমানের তো বড় বিএনপি হয়, আমার লজ্জা লাগে। হ্যাঁ, 79 সালের 1 অক্টোবর বিএনপির জন্ম, 79 সালের ফেব্রুয়ারিতে বিএনপি ইলেকশনে 230 সিট হওয়ার থেকে কি বিএনপি? কাজে এখন সংবিধান ধ্বংস করা, সবটা করেছে হাবিব ভাই বিএনপি। হাবিব ভাই এখন জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান হচ্ছে বড় বিএনপি হয়ে গেছে। কাজেই তারেক রহমানরা মনোনয়ন বাণিজ্য করে 4 জনকে দেন না, জামাতকে মনোনয়ন দেন। হাবিব ভাই তার প্রতিবাদ করেন না। তিনি সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা। বিএনপি 3 জোটের রূপরেখা ভঙ্গন করলো, জামাতের সাথে আতাত করে সরকার গঠন করলো, হাবিব ভাই সেখানে প্রতিবাদ করেন না, উনি আওয়ামী লীগের ভুল ধরেন। আমরা সংবিধানকে অব্যাহত রাখবো, ক্ষমতার পরিবর্তন জি। পঙ্কজ দেবনাথ, আগামী নির্বাচন এই যে বিএনপি, পঙ্কজ দেবনাথ একটা ছোট্ট প্রশ্ন করি, এই প্রশ্নের উত্তরে যদি একটু আসেন। জি, আপনাদের প্রতি জনগণের আস্থা নাই, বিশ্বাস নাই, আপনারা এটিএমের টাকা চুরি করেছেন, আপনারা চোর। পঙ্কজ দেবনাথ একটু থামতে হবে, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। জনগণের কোনো সমর্থন নাই। পঙ্কজ দেবনাথ শুনতে পাচ্ছেন? কারো কথাই কেউ কিন্তু শুনতে পাচ্ছে না আসলে। পঙ্কজ দেবনাথ, কারো কথা কেউ শুনতে পাচ্ছেন না, দুজনই কথা বলছেন। হাবিবুর রহমান হাবিবও কথা বলছেন, পঙ্কজ দেবনাথ আপনিও কথা বলছেন। আমি একটু ছোট্ট করে জানতে চাই, দেশের অবস্থা নাই, মানুষ খেতে পায় না, মানুষের হাবিবুর রহমান হাবিব ছোট্ট একটা পয়েন্টে যদি বলেন। জনগণ কর্তৃক প্রত্যাশা তো বিএনপির কাছে জনগণের কোনো প্রত্যাশাও নাই। বিএনপি জনগণের কোনো কিছু করতে পারবেও না। এটিএমের টাকা চোর, জনগণের টাকা চুরি করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে মানুষ পঙ্কজ দেবনাথ একটু থামবেন প্লিজ, একটু থামবেন। পঙ্কজ দেবনাথ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা একটু গঠনমূলক আলোচনায় যাই, একটু থামবেন প্লিজ। পঙ্কজ দেবনাথ একটু থামবেন। আমি হাবিবুর রহমান হাবিব এক ছোট্ট করে জানতে চাই, আমরা একেবারে শেষ পর্যায়ে। হাবিবুর রহমান হাবিব শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনি? আমি একটু ছোট্ট করে জানতে চাই যে ইউপি নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে তো আপনারা মাঠে নেই, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি কাগজে কলমে নেই, তারা বলেছে ইউপি নির্বাচন তারা বর্জন করেছে, ইউপি নির্বাচন যাবে না, যেহেতু দলীয় সরকারের অধীনে এই নির্বাচন। আমি হাবিব ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম, পঙ্কজ দেবনাথ, আমি হাবিবুর রহমান হাবিব, আমি জানতে চাচ্ছি, কিন্তু আপনাদের দলের নেতারা বিভিন্ন ফরম্যাটে নির্বাচনে আছে, এটি কি আপনাদের পরিকল্পিত বিষয়? এটা আমাদের পরিকল্পনা না। আমরা যখন গতবার নির্বাচনে গিয়েছিলাম, ধানের শীষ নমিনেশন দিয়েছিলাম, তারপরে অনেকে বিদ্রোহী হয়েছিল। আওয়ামী লীগ সরকারি ক্ষমতায়, দল ক্ষমতায়, তারা আলটিমেটাম দিচ্ছে ভবিষ্যতে নমিনেশন দেওয়া হবে না, প্রতীক দেওয়া হবে না, নেতা হওয়া যাবে না। তারপরে আওয়ামী লীগ বিদ্রোহ করতেছে না। তো এরকম দলের ভিতরে কিছু লোক থাকেই। আমাদের দলীয় সিদ্ধান্ত পরিষ্কার, ভোট যেখানে হবে টেবিলের উপরে, সেই ভোটে অংশগ্রহণ লাভ না। আমরা কেন
ওই নূর আহমদ বকুলের দলকে একটা সিট পেয়েছে? ওই যে হাসান ইউনিভার পেয়েছে না জাতীয় পার্টি পেয়েছে? কোন দলে তো যায়নি, আমাদের দল দেন কেন? বাংলাদেশে 30-35 নির্বাচন কোন দল গেছে নির্বাচনে বলেন তো? আওয়ামী লীগের তো তওবা পড়া উচিত। আসেন ভাই একবার আমরা সবাই মিলে তওবা পড়ি যে আমরা যে ভোট চুরি করতেছি, ইউনিয়ন যা আমরা করতেছি, এই যে আমরা 15 টাকা তেলের এবং এর দাম বাড়লাম, ডিজেল এবং কেরোসিনের, আমরা তওবা পড়ি। জি অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে একেবারেই যে ঘটনা কোথায় যাচ্ছে। আর নির্বাচন, এই দেশের নির্বাচন আগামী দিনে এইবারের মতো নির্বাচন এই দেশে হবে না। জি অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। পঙ্কজ দেবনাথ শুনছিলেন, আমরা শেষ করব 1.5 মিনিট সময়। জি আমি শুনেছি হাবিব ভাই বলেছেন বিএনপি বিএনপি জন্ম থেকে আমরা একটু সামনে নির্বাচন নিয়ে শুনতে চাই, সামনে নির্বাচন নিয়ে শুনতে চাই। বিএনপি বলেছে সামনে নির্বাচনে এভাবে নির্বাচনে যাবে না। বিএনপি আসলো কি গেল কিচ্ছু যায় আসে না। সাংবিধানিক ধারায় ক্ষমতার পরিবর্তন হবে, নির্বাচন হচ্ছে সাংবিধানিক ধারায় ক্ষমতার পরিবর্তনের একটি অপরিহার্য অধ্যায়। কেউ আসলো কি আসলো না তাতে কিছু যায় আসে না। জনগণ নির্বাচনে অংশগ্রহণ করবে, তার পছন্দের প্রার্থীকে ভোট দেবে। বিএনপি নির্বাচনে না এলে তার রেজিস্ট্রেশন হারাবে, বকুল ভাইয়ের মতো পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে নাকে খত দিয়ে নির্বাচনে আসবে। আমি যাইনি যে আগে। জি একটা লাইন নূর আহমেদ বাবু বকুল যদি শেষ করেন, এক লাইন আমি শুনতে চাই। যে অবস্থা দেখছেন দুই দলের, তাতে করে আসলেই কতটা গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন আশা করা যায় সামনে? জি থামতে হবে হাবিব ভাই, পঙ্কজ দেবনাথ একটু। নূর আহমেদ বকুল এক লাইন, এভাবে কি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে মনে হয়? জি অনেক ধন্যবাদ দিতে হচ্ছে, সময় একেবারেই শেষ। হাবিবুর রহমান হাবিব, নূর আহমেদ বকুল, পঙ্কজ দেবনাথ, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে দেওয়ার জন্য। দর্শক এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, নিশ্চয়ই দেখার অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।